নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে শেষ পর্যন্ত পৌঁছলো, ইডির দপ্তরে পৌঁছলো। বিস্তর কৌতূহল ছিল, আমাদের প্রশ্ন ছিল যে আদৌ আসবে কি না, কোনো রকম সেটিং তত্ত্ব ভেতরে লুকিয়ে আছে কিনা। অনেক প্রশ্ন অনেকে আপনারাও করেছিলেন, আমিও করেছিলাম, আমাদেরও জানার ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত এত কাঠখড় পুড়িয়ে মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তার ভয়েস স্যাম্পল টেস্টটা প্র্যাকটিক্যালি আদায় করে ছেড়েছিলেন। কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে ইডির আধিকারিকদের হাজির থাকিয়ে শেষ পর্যন্ত জোকা ইএসআইএতে কণ্ঠস্বর যারা রেকর্ডিং করবেন তাদের লোককে উপস্থিত রাখিয়ে সমস্ত ব্যাপারটাকে প্ল্যান করে অপারেশন কাকু হয়ে গিয়েছিল আজ থেকে প্রায় মাস 5 আগে। তারপর সেই ভয়েস স্যাম্পল চলে গেল ফরেন্সিক ল্যাবরেটরিতে, শোনা গিয়েছিল চণ্ডীগড়ে, পরবর্তীকালে শোনা গেল হায়দ্রাবাদে, কিন্তু সেই ভয়েস স্যাম্পল আর আসছিল না। ফলে মানুষের মনে কিন্তু বিস্তর জল্পনা ছিল। ঠিক করে বলুন, ভাবুন, আপনার মনেও তো বিস্তর জল্পনা ছিল। সেই যে কাকু শেষ পর্যন্ত কাকুকে ছেড়ে দিয়ে এলো ইডি পিজি হসপিটালে, যেখানে লুকিয়ে রেখেছেন মমতা অভিষেকের প্রাইভেট লিমিটেড কোম্পানি, শেষ পর্যন্ত সেই কাকুকে সিবিআই পিজি হসপিটাল ছেড়ে দিল। তিনি সসম্মানে চলে গেলেন প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খেতে। একদিকে পার্থ চট্টোপাধ্যায়, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই সারথি, মাঝখানে ভাইপোর সেই কাকু, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। এবং শেষ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রর স্যাম্পল টেস্ট যদি মেলে তাহলে কি হবে, এটা নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন ছিল। আমরা বেশি আলোচনা করিনি, তার কারণ প্রশ্ন নিয়ে আলোচনা করে লাভটা কী? যদি স্যাম্পল টেস্ট নাই আসে লাভটা কী? শেষ পর্যন্ত সেই স্যাম্পল টেস্ট এলো যেদিন সপ্তম দফা নির্বাচনের প্রথম পর্ব নির্বাচন শুরু হচ্ছে, সেদিন এলো। এবং সেদিন আসার পর ইন্টারেস্টিং যে রিপোর্টটা পাওয়া গেল যে ভয়েস স্যাম্পলটা মিলে গেছে। অর্থাৎ কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েসটা তারা রেকর্ডিং করেছিলেন জোকা ইএসআই হসপিটালে, সেই রেকর্ডের সঙ্গে যাদের ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন সেই ভয়েস মেসেজটা মিলে গেছে। এবং এই মিলে যাওয়ার পর আলটিমেট রেজাল্টটা কী হতে পারে, এটাই হচ্ছে বিস্তর আলোচনার বিষয়। এটার ফলে আলটিমেটলি সবারই তো একটা প্রশ্ন, আপনাদেরই একটা প্রশ্ন, যে কয়লা ভাইপো, ফেরেববাজ ভাইপো, তোলাবাজ ভাইপো, তিনি কি ফাঁসবেন? এটা আমারও বহুদিনের প্রশ্ন। স্যাম্পল টেস্ট তো মিলল। এবার খুব ইন্টারেস্টিং দেখুন, আমি আজকে কয়লা ভাইপোর কোনো একটা জায়গায় গিয়েছিলেন, সেখানে একটা সাংবাদিকদের মুখোমুখি ছিলেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, এই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টে এসে গেছে, স্যাম্পল মিলে গেছে এবং সেটা আদালতের কাছে ইডি প্লেস করছে, আপনার কী মত? বেজায় চটে গেলেন, খেপে গেলেন। আচ্ছা, যাদের ভয়েস স্যাম্পল টেস্ট যাদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছেন তাদের কি ইডি গ্রেফতার করেছে? প্রশ্নটা করলেন, কেউ করলেন? কয়লা ভাইপো করলেন। তাহলে কয়লা ভাইপো কি জানেন যে যাদের গ্রেফতার করার কথা সেই নামগুলো, তার মানে কয়লা ভাইপো জানেন? লুজ বল খেলে ফেলেছেন, কিন্তু খেলে ফেলেই তারপর আবার সাংবাদিকদের চার্জ করছেন। ইডি যাবে গিয়ে করবে, আমি তো লড়ছি, আমি সুপ্রিম কোর্টে লড়ছি, আমি হাইকোর্টে লড়ছি, যা ফেরেববাজিতে স্টাইল হয়, ঠিক সেই স্টাইলে অপারেট করলেন, কথাবার্তা বললেন। তো এই শেষ পর্যন্ত যা খবর, সোমবার দিন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেই ভয়েস স্যাম্পল যে মিলে গেছে তার রিপোর্টটা দেওয়া হচ্ছে ওই জাস্টিস অমৃতা সিনহার ঘরে। এবং তারপর জাস্টিস সিনহা কী রায় দেন, কী নির্দেশ দেন, কাকে ইন্টারোগেট করার নির্দেশ দেন, সেটা আমরা দেখতে পাবো। কিন্তু তার মধ্যে আরেকটা খবর আপনাদের কাছে বলে রাখি, কয়লা ভাইপো কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা ইডি যেন আমাকে না ডাকে এই নির্বাচন পর্যন্ত, এরকম একটা রক্ষা কবচ নিয়ে রেখেছে। তারপর তো তাকে ডাকা যেতেই পারে, এবং ডাকা গেলে যদি কিছু একটা সন্দেহজনক হয়, যদি নন কোঅপারেশন হয়, তাহলে তাকে গ্রেফতার করা যেতে পারে। গ্রেফতার কী হবে সে প্রশ্নটাও মনে আছে। বিস্তর প্রশ্ন নিয়ে আজকে আমি সরাসরি চলে গিয়েছিলাম এই মামলার মধ্যে যিনি অন্যতম আইনজীবী লড়ছেন দীর্ঘদিন ধরে, ফেরদৌস শামীম। আমাদের নতুন বাংলার প্রশ্নের উত্তরে অনেক প্রশ্নের জবাব দিয়েছেন, কিছুটা জবাব দেননি। যতটুকু জবাব দিয়েছেন সেখান থেকেও কিছু ক্লু পাওয়া যায়। ফেরদৌস শামীম কি বলেছেন আমাদের নতুন বাংলাকে শুনুন। নমস্কার ফিরদৌস দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট সিএফএসএল থেকে এলো এবং সেখানে জানা গেল যে ওটা অরিজিনাল কালীঘাটের কাকুরই ভয়েস, যেটা ভয়েস মেসেজ ইডি উদ্ধার করেছিল এবং কোর্টে সমস্ত রিপোর্টটা দিতে চলেছে ইডি। এই প্রেক্ষিতে আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, তাহলে কি এবার ভাইপো পুরোপুরি জড়ালো? দেখুন, আমি জানি না এই ভয়েস স্যাম্পল টেস্টে কি রেজাল্ট এসছে। তার কারণ এই মামলার সাথে যেহেতু সরাসরি যুক্ত, নিশ্চিতভাবে আদালতে যতক্ষণ পর্যন্ত না রিপোর্ট দাখিল করছে তদন্তকারী সংস্থা, ততক্ষণ পর্যন্ত আইনসঙ্গতভাবে বলাটা সঠিক নয়, আমি বলতেও চাই না। কিন্তু কতগুলো কথা নিশ্চিতভাবে আমি বলতে চাইবো। সেটা হলো যে এর আগে ইডি প্রেস রিলিজ করেছিল,
সেই প্রেস রিলিজের পরিপ্রেক্ষিতে এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি একটি নির্দিষ্ট কোম্পানির সিওও, চিফ অপারেটিং অফিসার। সেই চিফ অপারেটিং অফিসার কোন কোম্পানি? লিপস অ্যান্ড বাউন্সের। এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই যে সেই প্রেস রিলিজের তিনটে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র, দ্বিতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স। এখন লিপস অ্যান্ড বাউন্সের ডুবিয়াস ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত, সেটাও কিন্তু প্রেস রিলিজে বলা আছে। সুজয় কৃষ্ণ ভদ্র বর্তমানে জেলে, তার কণ্ঠস্বরের নমুনা কিভাবে পাওয়া গেছে আপনারা নিশ্চিতভাবে ওয়াকিবহাল। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ফলেই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছিল 4 মাস পরে, যেটা 4 ঘন্টা সময় লাগার কথা, এবং বিচারপতির নির্দেশের পরে হয়তো 4 ঘন্টার মধ্যে সেটা সম্ভব হয়েছিল। অথচ এই যে রাজ্য সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানের, বিশেষ করে এসএসকেএম এর যে ভূমিকা, সেই ভূমিকা সকল মানুষের সামনে সেটা প্রস্ফুটিত হয়েছিল। আমি নির্দিষ্টভাবে বলবো যে একটি কোম্পানির সিইও, তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি একজন কি ম্যানেজারিয়াল পার্সন, এবং একটা কোম্পানি পরিচালনার ক্ষেত্রে দৈনন্দিন তার অ্যাক্টিভিটির ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই কোম্পানির বিভিন্ন আধিকারিকের মধ্যে বিভিন্ন কথাবার্তা হতেই পারে। আমার জানা নেই কোন কণ্ঠস্বর কার সঙ্গে কিভাবে কথা বলেছিল, বা কোন কণ্ঠস্বর কার সঙ্গে কি আদান প্রদান করেছিল। নির্দিষ্টভাবে যে তথ্য বা যে কথাবার্তা হয়েছিল তদন্তকারী সংস্থার কাছে আছে। আমরা চাইবো অতি দ্রুততার সঙ্গে না, না, আপনি তদন্তকারী চাইবেন সংস্থা সেটি সেই তথ্য রিপোর্ট আকারে আদালতে জমা দিক। বিদ্যুৎদা, আপনি চাইবেন সব বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা আরো স্পেসিফিক। কালীঘাটের কাকু তো যে কোম্পানির সিও, সেই কোম্পানির সিইও তো জেলের বাইরে, তার তো জেলের ভেতরে থাকা উচিত ছিল। কারণ প্রশ্নটা হলো, এই ভয়েস স্যাম্পল টেস্ট আসার পর কি আদালত থেকে এমন নির্দেশ আসতে পারে যে সিইও কেও এবার আপনারা ডাকুন, ডেকে ইন্টারোগেট করুন? ক্লু তো একই কোম্পানির সিইও আর সিইওর বিজনেস ইন্টারেস্ট তো একই হবে, আলাদা হবে না। দেখুন, আমি আবারও বলছি, যেহেতু তদন্তকারী সংস্থা তদন্ত করে এবং আদালতে টাইম টু টাইম, যেহেতু আদালত সুপারভাইজ করছে, এই যে তদন্ত মনিটরিং করছে, সুপারভাইজ শব্দটি আমি উইথড্র করছি, তার কারণ আদালত মনিটর করছে। এই তদন্তকারী সংস্থা তদন্ত করার একদম চূড়ান্ত ক্ষমতা রয়েছে, আদালত কিন্তু তদন্ত করে না। তাদের রিপোর্ট টাইম টু টাইম আদালতে দাখিল করে। আদালতের রিপোর্ট এলে আদালত যদি সেই রিপোর্ট ডিসক্লোজ করে, তবেই জানা সম্ভব যে কার কতটা ইনভলভমেন্ট রয়েছে। নির্দিষ্টভাবে বলতে গেলে আপনি এর আগে দেখেছেন, এই যে এই কোম্পানির সিইও, তাকে এর আগে ডাকা হয়েছিল, তিনি বেশ কিছু তথ্যও দিয়েছিলেন। সে কয়েক হাজার পেজের তথ্য দিয়েছেন। আমি চাইবো তদন্তকারী সংস্থা দ্রুততার সঙ্গে সেই সমস্ত তথ্য অ্যানালিসিস করে কোনো ইনভলভমেন্ট যে কারণ, শুধুমাত্র এই যে সেই কোম্পানির সিইও অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, তার ছাড়াও অন্য যদি কেউ থেকে থাকে, অন্য কারো ইনভলভমেন্ট থেকে থাকে, সেই ইনভলভমেন্ট হলো আনাট করে প্রত্যেককে, যদি কারোর সত্যি সত্যি দোষী হন, প্রত্যেককে এই শাস্তির ব্যবস্থা করতেই হবে। তার কারণ যোগ্য চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত বঞ্চিত, এবং অযোগ্যরা এখনো পর্যন্ত চাকরি করে চলেছেন। তার কারণ এর আগেও আদালতে টাইম টু টাইম যে রিপোর্ট দাখিল করেছেন, সেখান থেকে পরিষ্কার হয়েছে কুন্তলরা কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছেন, এই যে শান্তনুরা কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছেন, এবং তুলে পৌঁছে দিয়েছেন একটি নির্দিষ্ট জায়গায়। সেই পৌঁছানো ব্যক্তিগুলোর নামগুলো কি, তারা সেগুলোকে নিয়ে কোথা মানি সাইফন করেছে, এই মানির ট্রেলটা ইডিকে আনাট করতে হবে, এবং সিবিআই কে এর পিছনে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সেটিকে আনাট করে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা হলে অনেক বড় রথী মহারথীরা, তাদের কিন্তু এই নৌকাটি ডুববে, এবং অনেক বড় রথী মহারথীদের জেলে যেতে হবে। অনেক ধন্যবাদ।